চারিদিকে চলছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। আর এই আবহের মাঝে জঙ্গিপুরের তৃণমূল বিধায়কের হোস্টেল থেকে উদ্ধার হলো মালদহের ফার্মাসি ছাত্রের মৃতদেহ। জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাসি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল তৌহিদ করিম। চলতি মাসের 13 তারিখ রাত্রে এই কলেজের হোস্টেল থেকে উদ্ধার হয় তৌহিদের নিথর দেহ। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাদের ছেলেকে। ঘটনার পর স্থানীয় রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নিতে গেলে অস্বীকার করে পুলিশ বলে অভিযোগ। বলা হয় ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই অভিযোগপত্র নেওয়া হবে। এখানেই শেষ নয়, কলেজ কর্তৃপক্ষ এবং থানা থেকে জানানো হয় সংবাদ মাধ্যমে না জানানোর জন্য। মৃত ছাত্রীর বাবা রেজাউল করিমের অভিযোগ, 12 তারিখ রাত্রে ছেলের সাথে কথা হয়েছিল। ছেলে বাড়ি থেকে আমের আচার এবং ছাতু আনার কথা বলেছিল। কোনো রকম মানসিক অবসাদে ছিল না আমার ছেলে। যদি মানসিক অবসাদে থাকতো তাহলে 12 তারিখ রাত্রে ছেলের কথাবার্তায় আমরা বুঝতে পারতাম। আমি পেশায় লরি চালক এবং সেই সূত্রে 13 তারিখ আমি রঘুনাথগঞ্জে ছিলাম। সকাল থেকে আমার ছেলের ফোন সুইচ অফ আসছিল। রাত 9টা নাগাদ আমি হোস্টেলে যেতেই আমার ছেলের রুমমেট ফোন করে জানায় তৌহিদ মারা গেছে। আমি হোস্টেলে গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে। ঝুলন্ত অবস্থায় দেহ আমাদের দেখানো হয়নি, আমাদের খবর দেওয়া হয়নি, অথচ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছে। আমি না গেলে হয়তো জানতেই পারতাম না আমার ছেলে মারা গেছে। দেহ হয়তো লোপাট করা হতো। পরিকল্পিতভাবে আমার ছেলেকে খুন করা হয়েছে, তাই বিভাগীয় তদন্তের দাবি তুলছি আমি। পুলিশ বলেছিল ময়না তদন্ত হওয়ার সময় আমাদের উপস্থিতি হবে, অথচ আমাদের জানানো হয়নি। এমনকি এখনো পর্যন্ত লিখিত অভিযোগ নেয়নি পুলিশ, পাল্টা আমাদের শাসানো হচ্ছে বলে অভিযোগ। মালদার ইংলিশ বাজার থানার যদুপুর এলাকার বাসিন্দা ছিলেন তৌহিদ করিম। পাড়াতে খুব মেধাবী ছাত্র বলে পরিচিত ছিল সে, তাই তার মৃত্যু কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে আরজিকরের ঘটনার মতো আমরা গ্রামবাসীরা রাস্তায় নেমে আন্দোলন করব, হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। পাশাপাশি দোষীদের শাস্তির দাবি তুলে আজ সোচ্চার হন তারা। তো এদের ইচ্ছে ছিল বড় হয়ে ভালো কিছু হওয়ার। এই ছেলে আত্মহত্যা করতেই পারে না, পরিকল্পনা করে হোস্টেলেই মারা হয়েছে তাকে। আমার ছেলেকে আমি ফোন করেছি। আমার ছেলে আমাকে সোমবারের দিন রাত্রি 9টার সময় ফোন করছে, আম্মা বাবা আসবে, বাবাকে ছাতু দিবা, গ্যাস সিলিন্ডার দিবা, আর কিছু পারলে টাকা দিবা আর আচার দিবা। এই বলে ফোন কাটলো। আমাকে বলছে কি করছো? ঘুমিয়ে আছি। আবার সকালে ফোন করছি ওর বাবাকে যে আমি তো দিব, তো ও তো আসবে রাস্তায়। তখন ওকেও ফোন করছি, ফোন আর ধরছে না। ওর বাবাকে বলছি, ফোন ধরলো না, যে বলছে ছাড়ো, আমি আবার কালকে যাব, তখন নিয়ে যাব। এই বলে রাখলো। আর করলাম না। আবার সন্ধ্যার সময় আমার ভাতিজা ফোন করছে, আন্টি ওই কোথায়? আমি বলছি বাড়িতে নাই রে, হস্টেলে আছে। বলছে আন্টি আমার দরকারি আছে খুব কথা। ও আমার ফোন ধরছে না। আমি বলছি বেটা আমারও ফোন ধরেনি, ওর বাবার মোবাইল থেকে বলে করেছি। এমন হয় না কোনো দিন যে ওর বাবার ফোনের উত্তর দেয় না, তবু ওর বাবার ফোন ধরেনি। দিয়ে বলছে আন্টি, আবার আমার ভাতিজা ফোন করছে, বলছে আন্টি তোমার ছেলে নাকি সকালে বেরিয়েছে কলেজ থেকে, এখনো ফিরেনি। বলছে যে ওর বন্ধুরা বলছে যে সকাল থেকে বেরিয়েছে, এখনো ফিরেনি। আবার আমি বলছি বাটা ওর বন্ধুদের নাম্বার দিত। একটা ওর বন্ধু নাম্বার দিল, দিয়ে বলছে যে আপনার ছেলে কোথায় যায়, কি করে না করে আপনি জানেন না? বলছি না বাবা, আমাকে কেউ কোনোদিন আমার ছেলে কিছু বলেনি। আমার ছেলেকে ফোন করলে বলে যে আমি ক্লাসে আছি বা রুমে আছি, কোনোদিন কিছু বলেনি। আমার ছেলে ওরকম হতেই পারে না যে কলেজের বাইরে যায়। আমাকে রেগে রেগেই বলছে কথাটা। আমি আবার ফোনটা কেটে দিলাম। বাবা আসলে আমাকে একটু জানাইও যে যেন তোরা আমাকে ফোন করিস। অ্যাকচুয়ালি 12 তারিখে আমি ডিউটি থেকে আসি। আমি পেশায় ড্রাইভার, গাড়ি চালাই। আমি 12 তারিখ ডিউটি থেকে বাড়ি আসি। আমার কাজ ছিল রঘুনাথগঞ্জের দিকে। তো আমার ছেলে যেহেতু রঘুনাথগঞ্জের ওই সাইডেই আপনার জাকির হোসেন জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসিতে পড়াশোনা করে। তো আমি আমার মিসেসকে বললাম যে যদি আমার ছেলের কোনো কিছু প্রয়োজন থাকে
তাহলে জেনে নাও, আমি তো যাচ্ছি ওইদিকে, ওকে দিয়ে দেবো। এ বলে রাত্রে আমার মিসেস আমার ছেলের সঙ্গে কথা বললো, ভালোভাবে কথা হয়েছে, যা যা প্রয়োজনীয় জিনিস বলেছে, ছাতু, আচার, একটা গ্যাস সিলিন্ডার, কিছু হালকা পকেট মানি, যেগুলো যাবতীয় জিনিস সব ওরা আম্মা রেডি করে রেখেছিলো। তারপর দিন আমি সকালে নিয়ে যাওয়ার জন্যে রাত্রে আমরা এই কথা বলার পরে আমরা সব শুয়ে যাই। আর আমরা তারপর দিন সকালে আমি বাড়ি থেকে বেরোনোর সময় একবার আমি আমার মিসেসকে বলি যে একটু কনফার্ম হয়ে যাও, যদি ও নিতে আসে তাহলে আমি এগুলো নিয়ে যাব, নাহলে এখন নেবো না, পরে দেবো। এ বলে ফোন করলে আমার মিসেস আমার মোবাইল থেকেই ফোন করে, কিন্তু ও ফোন ধরে না। এবার ফোন ধরে না তো ওর আমার মিসেসের চিন্তা ভাবনা যে হয়তো বাথরুমে আছে, না হয় ক্লাসে আছে, না হয় কোনো কাজে ব্যস্ত আছে, ও ফাঁকা হলে ফোন ব্যাক করে। তো আর এই ও বলে আপনার রান্না বান্না কাজে ব্যস্ত হয়ে গেছে বাড়ির, আমি আমার কাজে চলে গেছি। আমি আমার কাজের যাওয়ার সারাদিন কাজ শেষের মধ্যেই আমার মিসেস আমাকে ফোন করে দিনের বেলায় যে ওর কোনো আমার ছেলের কোনো যোগাযোগ হয়েছে কিনা। আমি তো বললাম না, আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি, আর ক্লাস টাইমে ফোন করিও না, যেহেতু ক্লাস টেলাসে থাকে, ব্যস্ত থাকে, পরে ঠিক ঘুরাবে। যতক্ষণ টাইম হয়ে গেছে যে হ্যাঁ ক্লাস থেকে আসার পরও ফোন ঘুরাই না, তখন কিন্তু আমার মিসেস আমাকে ফোন করে যে তুমি কলেজে যাও, ছেলের ওখানে তুমি যেহেতু আশেপাশে আছো, ছেলের ওইখানে গিয়ে খবর নাও, ফোন ধরছে না কেন বা ফোনে পাচ্ছি না কেন, বলে আমাকে বলে। আমি আমার সেই মতো আমি আমার কাজ ছেড়ে দিয়ে ঠিকঠাক গুছিয়ে দিয়ে আমি কলেজের দিকে রওনা দিই। প্রায় রাত্রি তখন 9টা। কলেজ যাওয়ার আগেই কলেজের সুপার কানন চৌধুরীকে আমি ফোন করি। কানন চৌধুরীর সঙ্গে কথা হয় যে স্যার আমি তো আমার ছেলের সঙ্গে সেরকম যোগাযোগ করিনি, আমার মিসেস সারাদিন যোগাযোগ করে পাইনি আমার ছেলেকে, তো আমি হোস্টেলে ঢুকে আমার ছেলের সঙ্গে একটু কথা বলতে চাই বা একটু দেখা করতে চাই, আমাকে একটু অনুমতি দেন। উনি আমাকে অনুমতি দিয়েছেন, কলেজে ঢুকেছি জাস্ট আমি কলেজে গেটে পা দিয়েছি, ততক্ষণ আমার মিসেস আমাকে আবার ফোন করছে যে আমার ছেলে মারা গেছে। অ্যাকচুয়ালি যে ছেলেটা মারা গেছে আমাদের অঞ্চলে যতগুলো উঠতি ছাত্র আছে তার মধ্যে একটা ভালো ছেলে হিসেবে পরিচিত, মেধাবী। অবশ্যই, এবং প্রত্যেকেই জানে ছেলেটার কোয়ালিটি কি। ও সুসাইড করতেই পারে না, ওর তো ইচ্ছা ছিল বড় কিছু হওয়ার, কারণ ওর বাবার সাথে আমার প্রতিনিয়ত কথা হয়, ও ছোট থেকে পড়াশোনা করে তখন থেকে ওর সাথে টাচে আছে, ওর বাবার সাথে আমার ভালো সম্পর্ক। ও সুসাইড করতেই পারে না, ওকে প্ল্যান করে হোস্টেলেই মারা হয়েছে, এবং যেটা শুনলাম এখন পর্যন্ত এফআইআর হয়নি। হয়তো যেহেতু ওইখানকার জঙ্গিপুরের লোকাল এমএলএ ইনস্টিটিউটটা ও পলিটিক্যাল ক্ষমতা দেখিয়ে লোকাল রঘুনাথগঞ্জ থানার আইসিকে হয়তো ফোন করে এফআইআর নিতে না নেয়, তার ওর সেটা বাধ্য করেছে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, নাহলে একটা এফআইআর কেন নেবে না পুলিশের তো এটা ডিউটি। মানে এটা খুন। অবশ্যই এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, না হলে যদি খুন না হতো তো কেন এফআইআর নিতে বারণ করতো থানা? যদি লিগ্যাল কেস থাকতো, কেউ যদি সুসাইড করে তো যদি আমরা থানাতে যাই তো অবশ্যই নিবে এফআইআর, কিন্তু নাইনি কেন? তার মানে পলিটিক্যাল ক্ষমতা দেখিয়ে বারণ করা হয়েছে লোকাল থানাকে। পলিটিক্যাল ক্ষমতাটা কে দেখিয়েছে? যে ওই ইনস্টিটিউটের কর্ণধারটাকে, ওখানকার জঙ্গিপুরের লোকাল এমএলএ। তাহলে পরিষ্কার, অবশ্যই পরিষ্কার বোঝা যাচ্ছে কি এই পলিটিক্যাল ক্ষমতা দেখিয়ে এফআইআর নিতে দেওয়া হয়নি। এবং গার্জেন যে ঢুকেছে, কোথায় বডি ঝুলে ছিল তার আগেই শুনলাম ওর বেডের পাশে রাখা হয়েছে। টোটালটা গেম প্ল্যান, মার্ডার করে। এমনকি আমার এটাও তো মনে হয়েছিল যদি ছেলের গার্জেন না যেত হয়তো ডেড বডিটাকে উধাও করে দেওয়া হতো, হতেই পারে। মানে মার্ডার করে ইয়ে করা হয়। হ্যাঁ, হতেই পারে, কোনো বিশ্বাস নাই। কি নাম আপনার? সেনাউল ইসলাম, আপনি গ্রাম পঞ্চায়েত সদস্য, কোন গ্রাম পঞ্চায়েত? যদুপুর ওয়ান, ইংলিশ বাজার ব্লক।
হয় না আমার। কলেজ কিভাবে জাকির নায়েক কলেজ হচ্ছে আপনার জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসি কলেজ, যেখানে আমার ভাইপো যিনি হত্যা হয়েছেন তহিদ করিম ওখানে পড়াশোনা করতো। বিগত 1 বছর হলো, মোটামুটি 10 থেকে 11 মাস। ফার্স্ট ইয়ার শেষ হয়ে মোটামুটি আপনার সামনে সেপ্টেম্বর মাসে পরীক্ষা ছিল ফাইনাল, যা হোক পরীক্ষাটা দেওয়া হলো না। তো কলেজে যা হলো সেগুলো তো শুনলেন মোটামুটি। আমি যখন যাই প্রত্যক্ষ যেটা দেখি, আমরা তো রাত্রি ধরেন পৌঁছানোর পর হসপিটালে দেখেছিলাম লাস্ট, পরে আমরা গেছিলাম কলেজের মধ্যে। তো যা কলেজে আমাদের কিন্তু যে ঘরে এটা হয় সেই ঘরে আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি, ওটা বলে দেওয়া হচ্ছে পুলিশে নাকি ওটা নিষিদ্ধ করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি ব্যাপার। কিন্তু দাদা যেহেতু গেছিল, ছেলের বাবা ওখানে, ছেলের বাবার প্রত্যক্ষদর্শী যেটা দেখেছে, গামছাতে বলা হয়েছে যে ফাঁসি ঝোলানো হয়েছিল। কিন্তু যা দেখলাম মেঝে থেকে, দাদা যেটা বলছে, চৌকি থেকে চৌকির ওপরে চেয়ার লাগিয়ে ওরা বলেছে নাকি যে ফ্যানের স্ট্যান্ডের সঙ্গে গামছাতে ফাঁসি ঝোলানো হয়েছে বা নিজে আত্মহত্যা করেছে, ওদের যেটা দাবি। আমরা মানতে পারছি না এই দাবিটা, কারণটা হচ্ছে চৌকির ওপর চেয়ার থেকে যেটা ডিস্টেন্স, ও জীবনে হাত পাবে না সেখানে, আর একটা গামছাতে জীবনে বাঁধার পর ফাঁসিও ঝোলানো যাবে না, এটা কখনোই মানা যায় না। বিভিন্ন কারণে বোঝা যাচ্ছে, ছেলেদের কথাবার্তাতে অমিল থেকেও বোঝা যাচ্ছে, ওরাও ওদের সঙ্গে আমরা কথা বলেছি, ওদের কথাতে যা বোঝা যাচ্ছে যাচ্ছে কলেজ দেখেন, সরকারি কলেজ পাবলিক কলেজের অনেক পার্থক্য থাকে। আমরা ছেলেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেক টাকা দিয়ে ভর্তি করেছি সেখানে, সেই কলেজে একটু নিজস্ব রুলস থাকা দরকার, কিন্তু সরকারি কলেজে থেকে আলাদা। মোটামুটি একটা স্টুডেন্ট সকাল থেকে নিখোঁজ, তার কোনো হোস্টেল সুপার বা কলেজের প্রিন্সিপালের কোনো কিন্তু ভ্রুক্ষেপ নেই, বা ওর ক্লাসমেটের কোনো ভ্রুক্ষেপ নেই। যে ছেলেটা নাকি বলে গেছে, দুজন যে ওর রুমমেট ছিল তারা বলেছে দুজন, ও নাকি ওদেরকে ঘুমন্ত অবস্থায় বলে গেছে যে আমি আসছি তোমরা থাকো, তারপর থেকে কিন্তু নিখোঁজ বলছে ওরা। কিন্তু ওরা বলছে যে কলেজের বাইরে সিসিটিভি ফুটেজ আছে, বা ছাত্র বা স্টুডেন্ট যে বাইরে বেরোবে তো ওকে সিগনেচার করে বেরোতে হয়, কোনো সিগনেচার হয়নি, সিসিটিভি ফুটেজে পাইনি, তা সত্ত্বেও ছেলের কিন্তু কোনো খোঁজ খবর করা হয়নি। এটা একটা বড় ভুল কলেজে, সবাই কিন্তু দোষী এখানে, কোনো খবর হয়নি। বাড়ি থেকে যখন ফোন যায় বা ছেলের যখন বাবা যায়, তারপরে মৃতদেহটাকে তার সামনে নিয়ে আসা হয়, তার আগে কোনো খোঁজ খবর ছিল না। এবং বিভিন্ন লক্ষণ দেখেও বোঝা যাচ্ছে যে এটা আত্মহত্যার ব্যাপার না, এটা নিশ্চয়ই মার্ডার হয়েছে। ওখানে কি কারণে হয়েছে সেটা আমরা জানতে পারিনি এখনো পর্যন্ত। আমরা চোট ছিল ডান পায়ে, বিশাল চোট ছিল একটা, বাঁ পায়ে 2 জায়গায় দেখলাম ফুলে ফুলে ছিল, বাঁ চোখের এখানে ব্লাড জমেছিল, রক্ত বেরিয়েছিল। এবং ফাঁসির যে ব্যাপারটা, গলাটাও দেখে আমরা বুঝতে পারলাম, গামছা দিয়ে বা কোনো দড়ি দিয়ে যদি ফাঁসি লাগে, ওরা তো গামছার কথা বলছিল, তাহলে ফাঁসি যদি এখান থেকে ধরে তো এদিকটাতে চাপ পড়বে, গলার এই জায়গাটাতে চেপেছিল এক সাইড গভীরভাবে। এবং তার সঙ্গে ছিল কি, এখান থেকে চামড়াটা ঝুলে এদিকে ছিল, গামছা যদি ওপর দিকে যায় চামড়াটা ওপর দিকে ভাববে, এদিক থেকে নিচে নেমেছিল। সেটাও আমাদের কাছে বডির ছবি রয়েছে, আমাদের কাছে প্রত্যক্ষ এখনো বর্তমানে রয়েছে। সেটা আপনাদের কাছে এটাই আমাদের আবেদন, সঠিক তদন্ত করে যেন আমরা জানতে পারি। আর যদি আমার ভাইপো যদি হত্যা হয়ে থাকে, তাহলে দোষীদের আমরা শাস্তি চাই। আমরা ধামাচাপা দেওয়ার কারণ সেরকমই ব্যাপার। আমরা তো রাত্রিবেলা সঙ্গে সঙ্গে রঘুনাথগঞ্জ থানাতে গিয়েছিলাম, 2টো থেকে 2:30, সঠিক টাইমটা মনে নেই, কিন্তু সেখানে আমাদের 50 জনের মধ্যে 5 জন প্রতিনিধিকে ভিতরে প্রবেশ করতে বলা হয়েছিল মেজবাবুর সঙ্গে কথা বলা, কিন্তু কোনো মতে ওরা এফআইআর অ্যাকসেপ্ট। মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান,
ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।